অন্তর্বর্তী সরকারের সমালোচনার কারণে হামলা শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। বিপ্লবী পরিষদ নামের একটি সংগঠনের সমাবেশে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। তার বক্তব্যের পরই হামলা চালায় আয়োজকদের একটি পক্ষ। সরকারের সমালোচনা সহ্য করা হবে না বলেও হুমকি দেয় তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার না অন্তর্বর্তীকালীন, না বিপ্লবী, না অমুক না তমুক, কিছুই জানি না, একটা জগা খিচুড়ি সরকার বানিয়ে ফেলেছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে এই বক্তব্যের জেরে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। সরকারের সমালোচনায় ক্ষুব্ধ হয় সমাবেশের আয়োজকদের একটি পক্ষ। চেয়ার ছোড়াছড়ির এক পর্যায়ে ফারুক হাসানের উপর চালানো হয় হামলা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। পুলিশ জানিয়েছে তদন্তের পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। মারামারি হয়েছে কি হয়েছে আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার ছুড়াছুরির মতো একটা ঘটনা দিবেন। কারা কারা এই হামলার সাথে জড়িত, আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা। এখন নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে, আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছুরি, এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করে বিপ্লবী পরিষদ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে গণসংযোগের ঘোষণা দিয়েছেন নেতারা। বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের আকাঙ্ক্ষা জানতেই এ কর্মসূচি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সরকারের আশ্বাসে গত 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানে 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। এমন পরিস্থিতিতে জানুয়ারির 4 দিন পার হলেও ঘোষণাপত্র ইস্যুতে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ ছাত্রনেতাদের। সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে 4 তারিখ হয়ে গিয়েছে জানুয়ারির, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক। বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুতে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেয়ারও আহ্বান জানান নেতারা। বলেন, সরকার ঘোষণাপত্র বাস্তবায়নে যে কোনো মতামত চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। দেশ গঠনে 5 আগস্টের মতোই দলমত নির্বিশেষে সকলের সহযোগিতাও চান ছাত্রনেতারা। সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটা দেখাতে প্রস্তুত রয়েছে। ঘোষণাপত্র নিয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান নাগরিক কমিটির আহ্বায়ক। এই কর্মসূচিতে বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দেশে সাজানো সংসদ সদস্য ও ভুয়া স্পিকার ছিল। দেশের মানুষ তাদের কথা বলার স্বাধীনতা পেয়েছে। বিগত সময়ে তাদের কণ্ঠ রোধ করা হয়েছিল।
এ সময় রূপা হক আগামী নির্বাচনের রোডম্যাপ ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন। প্রধান উপদেষ্টা জানান, এবছরের ডিসেম্বরে বা 2026 সালের মাঝামাঝিতে জাতীয় নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচন তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। এ সময় রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেন। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করেছে। বাংলাদেশের উপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতের আধিপত্যবাদ ভাঙার আহ্বান জানান তিনি। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে তিনি আহ্বান জানান। নেতৃত্বে ইসলামী আন্দোলন করেছি, ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করবেন। শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ব্যাংকের টাকা লোপাট সহ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশকে পঙ্গু করে দিয়েছে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক ধ্বংস সহ এস আলমকে নিয়ে হাসিনা পরিবার টাকা লোপাট করেছে। এ সময় মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান জামায়াতের আমির। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন। গত 6 মাসে প্রায় 20% তৈরি পোশাকের অর্ডার বাতিল করেছে বিদেশি ক্রেতারা। শ্রমিক অসন্তোষে এখনো আস্থা পাচ্ছেন না তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, আশুলিয়া এলাকার কারখানাগুলো নিয়ে আস্থা কম তাদের। বিজিএমইএ ও বিকেএমইএ এর হিসেবে পরিস্থিতির উন্নতি না হলে আগামী 6 মাসে সারা দেশে প্রায় 100 কারখানা বন্ধ হয়ে যাবে। সাভার ও আশুলিয়ায় ছোট বড় পোশাক কারখানার সংখ্যা 450টি। জুলাই অভ্যুত্থান পরবর্তী শ্রমিক অসন্তোষের কবলে এই এলাকার কারখানাগুলো বন্ধ হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ এর তালিকাভুক্ত 200 কারখানা। ব্যবসায়ীরা জানিয়েছেন, আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষ পর্যবেক্ষণ করছেন বিদেশি ক্রেতারা। এসব কারখানায় কাজ দিতে আস্থা পাচ্ছেন না তারা। ব্র্যান্ড বায়ারগুলি এখন আশুলিয়া বেল্টের যে কোনো ফ্যাক্টরিতে কাজ দেওয়ার ক্ষেত্রে একটু খুব সতর্ক বা সচেতন। তারা অনেকটাই আস্থাহীনতায় ভুগছে। আমাদের অর্ডার যে অন্য জায়গায় যাচ্ছে তার প্রমাণটা সামনে পাওয়া যাবে। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি সামাল দেওয়া না গেলে আগামী 6 মাসে আরও 100 কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তারা হয়তো চেষ্টা করছে ব্যাংকের সাথে কোনো নেগোসিয়েশন করে একটা পর্যায়ে গিয়ে আবার যদি পারে চালু করবে, না হয়তো তারা হয়তো পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আগামী 1 বছরে অন্তত আরও 100 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আমরা আশঙ্কা করছি। 100% ফ্যাক্টরি সচল রাখলে কিন্তু ধরুন ব্যাংকের রিপেমেন্ট করতে পারবো, ওয়ার্কারদের স্যালারি দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমাকে যদি এখন আমার 20% ক্যাপাসিটির আমার যদি ফ্যাক্টরি চলে, তাহলে কিন্তু যেটা হবে যে আমি তো ফাইন্যান্সিয়ালি সচল হব না। যদিও অর্থনীতিবিদরা বলছেন, বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে গড়পড়তা সস্তা পোশাক কিনছে, ফলে তারাও বাংলাদেশের উপর নির্ভরশীল। তাই সাময়িক অস্বস্তি থাকলেও বড় আকারে বাজার হারানোর আশঙ্কা নেই।
ভিয়েতনাম বলি, ক্যাম্বোডিয়া বলি, কারোরই এত বড় সাপ্লাই বেজ নেই। সুতরাং বড়ভাবে এখান থেকে মার্কেট শিফট হয়ে যাবার কোনো আশঙ্কা নেই। তবে হ্যাঁ, সাময়িক কারণে কিছু সময়ের জন্য হয়তো কিছু অর্ডার এদিক সেদিক শিফট হতে পারে। তবে ক্ষতি কাটিয়ে আগামী শীতের জন্য কাজ পেতে আগাম তৎপরতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবারের পর আবার বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 9.4 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকা তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দুদিন দেখা মেলেনি সূর্যের। বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ। শীতে কাবু হয়ে পড়ে মানুষ। তবে শনিবার সকালে ফেরে স্বস্তি, দেখা মিলেছে সূর্যের। এতে কিছুটা কমেছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে 8 জানুয়ারি পর্যন্ত শীত কম অনুভূত হবে। এ সময় বিস্তৃতভাবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। পঞ্চগড় জেলা ছাড়া অন্য কোথাও এখন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ নেই এবং এটি 2-1 দিন অব্যাহত থাকবে। এই যে শীতের অনুভূতির যে তীব্রতা সেটা কমে যাবে। তবে 8 জানুয়ারির পর থেকে আবারও বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। এদিকে 7 এবং 8 জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনের ফসল কেউ একা ঘরে তোলার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে হিলির হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সবার সম্মিলিত চেষ্টায় গণ অভ্যুত্থানের ফল মিলেছে, তাই এ বিজয় সবার। জানান, পতিত সরকার বিএনপি নেতাকর্মীদের যেভাবে খুন করেছে এসবের বিচার হবে। পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশের উন্নয়ন কাজে লাগানোর কথাও বলেন ডাক্তার জাহিদ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের ছিল, সেটি পরে জনতার অংশগ্রহণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ লাভ করেছে। কোন অবস্থাতেই আন্দোলনের ফসলকে কেউ একা একা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটি দেশের মানুষ কখনোই হতে দিবে না। গেল বছর মোট ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮,৫৪৩ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১২,৬০৮ জন। আগের বছরের তুলনায় ২৪ সালে সড়কে মৃত্যু বেড়েছে ৭.৫%, আর আহত ১৭.৭৩%। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনা ঠেকাতে বেপরোয়া গতি ও মহাসড়কে 3 হুইলার বন্ধ সহ 13 দফা সুপারিশ করেছে সংগঠনটি। ঢাকা থেকে মাওয়া দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হয়ে উঠেছে দুর্ঘটনার হটস্পট। বেড়ে চলেছে প্রাণহানি। সর্বশেষ বৃহস্পতিবার রাতে সিরাজদি খানের নিমতল এলাকায় কভার্ড ভ্যানকে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় নিহত হন 2 জন। এ নিয়ে গেল 2 সপ্তাহে 15টি দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 12 জনের। দেশের বেশিরভাগ সড়ক মহাসড়কের একই চিত্র। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 8,543 জন, আহত 12,608 জন। নৌপথে সর্বমোট 6,974টি দুর্ঘটনায় 9,237 জন নিহত হয়েছে, 13,190 জন আহত হয়েছে। যদিও হাইওয়ে পুলিশের দাবি দুর্ঘটনা রোধে গতিসীমা, বাসের ফিটনেস তদারকি করা হচ্ছে।
পরিবহনের যাত্রা শুরুর স্থল থেকে গন্তব্য পর্যন্ত রুট পারমিটও যাচাই করা হবে। স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে আমরা করব, আগে চেক করে দেখবো কোন গাড়ি মালিকের সাথে। আজকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিতে বুঝতে হবে, স্পিড বেঁধে দেবো, আর স্পিডের উপর প্রচুর মামলা। আয়ুষ্কাল শেষ হওয়া যানবাহন তুলে নেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরপরও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল না থামায় সমন্বিত উদ্যোগ না থাকাকে দায়ী করেছে বিআরটিএ। সম্প্রতি বুয়েট থেকে একটা পরীক্ষা করা হয়েছে এক ধরনের 3 হুইলার, যেটা 3 সিটার 3 হুইলার। এইগুলোই আসলে সারা বাংলাদেশে প্রায় 70%ই এইগুলো 3 হুইলারের মধ্যে। এইগুলোর একটা পরীক্ষা করে ওনারা 16টা ফিচার চেঞ্জ করার কথা বলছেন, যেটা চেঞ্জ করলে এটাকে আমরা সেফ ভেহিকেল হিসেবে আমরা রেজিস্ট্রেশন দিতে পারবো। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে গেল বছর রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত আর আহত 315 জন। এছাড়া নৌপথে 118টি দুর্ঘটনায় প্রাণহানি 182 জনের আর আহত 267 জন। এছাড়া নিখোঁজ 155 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার স্বাভাবিক রাখতে 12 জানুয়ারি থেকে রাজধানীর 20টি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সংগঠনের নেতারা। এ সময় খামারিরা বলেন, রমজান উপলক্ষে প্রান্তিক খামারিরা সরকারকে সহযোগিতা করবে। রোজায় ডিম ও মুরগির দাম সহনীয় থাকবে। পর্যায়ক্রমে রাজধানীর 100টি পয়েন্টে ডিম মুরগির বিক্রি কার্যক্রম পরিচালনা করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বর্তমানে মুরগির বাজারে চড়া দামের জন্য গুটি কয়েক কর্পোরেট কোম্পানিকে দায়ী করে সংগঠনটি। সিন্ডিকেট ভেঙে দিতে সরকারি হস্তক্ষেপ দাবি করেন তারা। ডিম মুরগির বাজারে স্বস্তি আনতে পোল্ট্রি বোর্ড গঠন সহ 10 দফা দাবিও তুলে ধরে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ডিম মুরগির বাজারে অস্থিরতার জন্য প্রধান কারণ হচ্ছে পোল্ট্রি ফিড এবং মুরগির বাচ্চার সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে যতদিন বন্ধ করা না যাবে, এই সিন্ডিকেটকে যতদিন লাগাতে না যাবে, ততদিন কিন্তু বাংলাদেশের বাজারে ডিম মুরগির স্বস্তি আসবে না। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।